ওকে, তো আমরা আজকে যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের নিউমেরিক্যালগুলো কী করে করতে হবে। আমরা আগে যে নিউমেরিক্যালগুলো করেছি সেগুলো বেসিক নিউমেরিক্যাল ছিল, একদম বেসিক নিউমেরিক্যাল বলতে সেগুলোর মধ্যে কোনো রকম ডিম্যান্ড ফাংশনের গল্প ছিল না, সেগুলো জাস্ট নিউমেরিক্যাল অন দ্য বেসিস অফ লিনিয়ার সিস্টেম। মানে আমরা জাস্ট একটা প্রাইস নিয়েছি, প্রাইসটা কতটা বাড়লো আর ডিম্যান্ডটা কতটা কমলো সেইটার একটা রেশিও করে আমরা পার্সেন্টেজ মেথডে ক্যালকুলেট করেছি। কিন্তু যদি এরকম হয় যে একটা ডিম্যান্ড ফাংশান দিয়ে দিয়েছে, অ্যান্ড ডিম্যান্ড ফাংশানটা দিয়ে তোমাকে বলছে যে ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করো, তখন তুমি কীভাবে করবে? ঠিক আছে, যেমন ধরো এই অঙ্কটা, ফাইন্ড আউট প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, মানে যেটাকে আমরা ইপি বলি, অ্যাট রেস 40 when demand function is qd equals to 200 minus 2p। এটা হচ্ছে ডিম্যান্ড ফাংশনের জেনারেল ফর্ম, যেটা একটু আগে তোমাদেরকে পড়তে বললাম পিডিএফটা থেকে। ডিম্যান্ড ফাংশনের জেনারেল ফর্মটা কি? এ মাইনাস বিপি, যেখানে কি বলেছিলাম যে এ আর বিটা একটা নাম্বার হবে, পিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কিউডিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমার কথা শোনা যাচ্ছে তো? তাহলে এখানে দেখো ঠিক সেরকমই এ এর জায়গায় একটা নাম্বার এসছে 200, বি এর জায়গায় একটা নাম্বার এসছে 2, তাহলে ডিম্যান্ড ফাংশনটা কি এসছে এখানে? 200 মাইনাস 2p। ওকে, নাও দ্য কনসেপ্ট ইজ, ডিম্যান্ড ফাংশনের কী করে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বের করতে হবে সেটা আমি পরে যাচ্ছি। যেটা আমি আগে বলতে চাইছি সেটা হচ্ছে আমাকে কেউ বলতে পারবে যে যদি আমি এই কিউডিটাকে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হবে? কিউডিটাকে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, কি হবে তাহলে? আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, ডিকিউডি বাই ডিপি হলো। এই পাশে কি হবে? 200কেও তাহলে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। 200কে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস 2p, 2pকে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। 2 তো আর ডেরিভেটিভ হবে না, পি এর ডেরিভেটিভ হবে পি এর রেসপেক্টে। আর ডিপি বাই ডিপি কত হয়? ডিপি বাই ডিপি 1 হয়। তাহলে 0 মাইনাস 2 ইন্টু 1 মানে হচ্ছে -2। ওকে, এটার মানে কি? এটার কি ইন্টারপ্রিটেশন হয়? সেই ফার্স্টের দিন একদম ক্লাসে করিয়েছিলাম, স্লোপ বলেছিলাম তোমাদেরকে যে স্লোপ কী জিনিস। স্লোপটা ওই এক্স এক বাড়লে ওয়াই কতটা বাড়ে, এক্স 1 ইউনিট করে বাড়লে ওয়াই কত ইউনিট করে বাড়ছে, সেটা হচ্ছে আমাকে স্লোপ সেই ইন্টারপ্রিটেশনটা দেয়। তো এইটা কিন্তু সেই জিনিসটাই, এটাকেই অ্যাকচুয়ালি আমরা স্লোপ বলি। তখন আমি এক্স আর ওয়াইয়ের ভ্যালু বসিয়ে বসিয়ে দেখিয়েছিলাম, এখানে আমাকে ভ্যালু বসিয়ে দেখাতে হবে না, আমি জাস্ট যদি এই ফাংশনটাকে পি এর রেসপেক্টে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলেই আমি স্লোপ পেয়ে যাব। স্লোপের কি মিনিং? স্লোপের মিনিং হচ্ছে ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন প্রাইস। এখানে তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা প্রাইস, তাই ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন প্রাইস লিখলাম। যদি এক্স থাকতো এক্স লিখতাম। ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন প্রাইস, কোয়ান্টিটি ডিম্যান্ড উইল চেঞ্জ বাই 2 ইউনিটস। যেটা স্লোপের ভ্যালু বেরোচ্ছে সেই অ্যামাউন্ট বা সেই ইউনিট কোয়ান্টিটি ডিম্যান্ড চেঞ্জ হবে। এটাই হচ্ছে স্লোপের ইন্টারপ্রিটেশন। স্লোপের কি ইন্টারপ্রিটেশন? 1 ইউনিট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের ফলে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? প্রাইস। 1 ইউনিট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের ফলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কতটা চেঞ্জ হচ্ছে। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? কোয়ান্টিটি ডিম্যান্ড। তাহলে 1 ইউনিট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের ফলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কতটা চেঞ্জ হচ্ছে, দেখো সেটাই হচ্ছে স্লোপ, সেই সংখ্যাটা হচ্ছে স্লোপ। তাহলে 1 ইউনিট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের ফলে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কতটা চেঞ্জ হচ্ছে? 2 ইউনিট চেঞ্জ হচ্ছে। বোঝা গেল? লিখে দেবো কি পুরো লাইনটা? এক ইউনিট চেঞ্জ হচ্ছে কিসে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে।
তার ফলে ড্যাশ ইউনিট চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই ড্যাশে কি বসবে, কোন নাম্বারটা বসবে, স্লোপের নাম্বারটা বসবে। বোঝা গেল? স্লোপ যেটা সেই ইউনিটই চেঞ্জ হবে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এক ইউনিট চেঞ্জ হলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে আলটিমেটলি এই নাম্বার মানে যে স্লোপের ভ্যালুটা সেই নাম্বারটাই চেঞ্জ হবে, সেই ইউনিটই চেঞ্জ হবে। আমি খুব বেসিক একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি এটা। ধরো y ইকুয়ালস টু 1 প্লাস 2x। আচ্ছা, dy dx কত হবে? প্রথমে কি করব, প্রথমে x এর রেসপেক্টে x এর রেসপেক্টে 1 এর ডেরিভেটিভ করব। কোনো সংখ্যার ডেরিভেটিভ করলে শূন্য হয়, হলো না। আচ্ছা, প্লাস 2x এর ডেরিভেটিভ করলে 2টা আলাদা থাকবে, খালি x এর ডেরিভেটিভ হবে। x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ করব, কত হবে? 1 হবে। তাহলে 0 প্লাস 2 কত হচ্ছে? 2 হচ্ছে। আচ্ছা, এইবার দেখো x এর জায়গায় 1 বসাও, y এর ভ্যালু কত হবে? 1 প্লাস 2 3। x এর জায়গায় 2 বসাও, y এর ভ্যালু কত হবে? 5। x এর জায়গায় 3 বসাও, y এর ভ্যালু কত হবে? 7। x 1 ইউনিট বাড়লো, মানে 1 থেকে 2 হলো, y কতটা বাড়লো? x যে 1 ইউনিট বাড়লো, y কতটা বাড়লো? 2। x যে আবার 2 থেকে 3 হলো, 1 ইউনিট বাড়লো, y কতটা বাড়লো? বোঝা গেল? তো সেই নাম্বারটা আমি কোথা থেকে পেয়েছি? স্লোপ থেকে পেয়ে গেছি না? স্লোপটাও কত বেরোলো? 2 বেরোলো তো? হ্যাঁ, -2। কোথায় -2? এখানে +2, আগেরটায় -2 ছিল। ঠিক আছে, যাই হোক। এবার ভাবো একটু এই জিনিসটা, যে তাহলে এখানে এক্স এর এই জায়গাটা জাস্ট ভালো করে লক্ষ্য করো। এক্স এর 1 ইউনিট চেঞ্জ হলে কি হচ্ছে? ওয়াই এর 2 ইউনিট চেঞ্জ হচ্ছে। এক্সটা কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? এই ইকুয়েশানে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? তাহলে এক্স এর 1 ইউনিট চেঞ্জ হচ্ছে, 1 ইউনিট চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওয়াই এর কত ইউনিট চেঞ্জ হচ্ছে? 2 ইউনিট করে। তাহলে 2 ইউনিট চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই ভ্যালুটাকেই কি বলা হচ্ছে? স্লোপ। এই দুইটাকেই কি বলা হচ্ছে? স্লোপ। এটা কি করলে পাওয়া যাবে? ডেরিভেটিভ করতে হবে। কার? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার ডেরিভেটিভ করতে হবে। কার রেসপেক্টে করতে হবে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার রেসপেক্টে করতে হবে। যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা y হয় তাহলে y এর ডেরিভেটিভ করব, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা যদি x হয় x এর রেসপেক্টে করব। বোঝা গেছে? বলো, স্লোপটা ক্লিয়ার হয়েছে তো? ব্যাপারটা কি জিনিস? এবার স্লোপ যদি নেগেটিভ হয়, এতদিন যে তোমরা এই যে বলো না যে স্লোপ পজিটিভ, স্লোপ নেগেটিভ, সেই স্লোপ কিন্তু অ্যাকচুয়ালি বের করতে হয় ম্যাথামেটিক্যালি। আর ম্যাথামেটিক্যালি বের করতে গেলে তো ফাংশনটাও লাগবে, ফাংশনটা না থাকলে ম্যাথামেটিক্যালি বের করা যায় না, কিন্তু ফাংশনটা দিয়ে ম্যাথামেটিক্যালি বের করে দেখতে হয় যে স্লোপটা নেগেটিভ না পজিটিভ। এখানে যেরকম স্লোপটা দেখো নেগেটিভ এসছে -2। এবার আমরা অঙ্কে ফিরে যাই। এই অঙ্কটার আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কী করে ক্যালকুলেট করব সেটা দেখতে হবে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলাটা লিখব। ফর্মুলাটা কি? পার্সেন্টেজ মেথডের ফর্মুলা কি? কিউডি মাইনাস বিপি। ডেল কিউডি, ডেল দিয়েই বলো না, ডেল কিউডি বাই ডেল কিউপি ইন্টু P0 বাই Q0। ঠিক আছে, এটাই ফর্মুলা ছিল।
মেন ফর্মুলাতে পি জিরো ফিরো ছিল না, পি বাই কিউ ছিল, যাই হোক ওখানে কি পি জিরো দিলেও অসুবিধা কিছু নেই। এবার জাস্ট আমি ফর্মুলাটাকে একটু মডিফাই করব, আমি এখানে ডেলের জায়গায় কি স্যার হ্যাঁ ডেল কিউ বাই ডেল পি ছিল না? ও সরি, ডেল কিউ পি লিখে দিয়েছি। এবার আমি ফর্মুলাটাকে একটুখানি মডিফাই করব, কি করব, আমি জাস্ট এই ডেলটার জায়গায় ডি এনে দেবো। ওকে, ডি মিনস খুব মাইনর চেঞ্জ, খুব মাইনর চেঞ্জ হলে তখন আমরা ডি লিখতে পারি, আর মেজর চেঞ্জ হলে আমরা ডেল্টা লিখতে পারি। তো সেগুলো ম্যাথামেটিক্সের কনসেপ্ট। এখানে জাস্ট আমরা ডেল্টার জায়গায় কি লিখবো, এখানে ডি লিখবো, ডি কিউ ডি বাই ডি পি ইন্টু পি জিরো বাই কিউ জিরো। তাহলে এই জিনিসগুলো আমার লাগবে, মানে এই ফর্মুলাটা দিয়ে আমি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এবার এই ফর্মুলাটা দিয়ে আমি যদি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্যালকুলেট করতে চাই, তাহলে দুটো জিনিস আমার এখানে প্রয়োজনীয়তা আছে। একটা হচ্ছে ডি কিউ ডি বাই ডিপি। ডি কিউ ডি বাই ডিপিটা তো আমরা ক্যালকুলেট করে রেখেছি অলরেডি, মানে না জেনেই করে নিয়েছি, কিন্তু করে নিয়েছি, স্লোপ বের করতে গিয়ে করে নিয়েছি। কত বেরিয়েছে ডি কিউ ডি বাই ডিপি? -2। তাহলে আমি এখানে -2 লিখতে পারি, ডি কিউ ডি বাই ডিপির জায়গায় -2 লিখতে পারি। হলো? হ্যাঁ পারি। আচ্ছা, পি জিরোর জায়গায় কি বসবে? দেখো, পি জিরো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। ইনিশিয়াল প্রাইস সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমি যদি একটু কোয়েশ্চেনটা পড়ি, তখন দেখো দিয়ে দিয়েছে ফাইন্ড আউট ইপি অ্যাট রেস 40। এই যে রেস 40টা সম্পর্কে আমাকে যে ইনফরমেশানটা দেওয়া আছে, এটাই হচ্ছে ইনিশিয়াল প্রাইস পি জিরো। তাহলে পি জিরোর জায়গায় অ্যাকচুয়ালি কী বসবে? 40। আর কিউ জিরোর জায়গায় কি বসবে? কিউ জিরোটা কী করতে হবে? কিউ জিরোটা আমাকে ক্যালকুলেট করতে হবে। কি করে ক্যালকুলেট করব? ডিম্যান্ড ফাংশনটা কি আছে? 200 মাইনাস 2p। আমি যদি এই পি এর জায়গায় পি জিরোর ভ্যালুটা বসিয়ে দিই, মানে 40টা বসিয়ে দিই, তাহলে কিউ জিরো বেরোবে। ডিম্যান্ড ফাংশনটা কি আছে? 200 মাইনাস 2p। আমি যদি এই পি এর জায়গায় এই যে 40টা বসিয়ে দিই, ইনিশিয়াল প্রাইসের পি জিরোর যে 40 দেওয়া আছে সেটা বসিয়ে দিই, তাহলে কিউ জিরোটা বেরিয়ে যাবে 200 মাইনাস 2 ইন্টু 40, মানে হচ্ছে 120। ওকে, তাহলে এখানে কত বসবে? এবার এখানে বসবে হচ্ছে 120, কিউ জিরোর জায়গায় বসলো 120। আচ্ছা, ফর্মুলার মাইনাসটা আমি বারবার ভুলে যাই, তোমরা প্রত্যেকবার মনে করাও এটা। তো না, ডি দিলে সরি ডিম্যান্ড ফাংশন দিয়ে করলে মাইনাস দিতে হবে না, ভুলার ব্যাপার না, লাগবে না। কেন লাগবে না? কারণ ওই যে মাইনাসটা আমি তখন বলেছিলাম যে মাইনাসটা কেন আসছিল, মাইনাসটাই তখন তো আমাদের কাছে ডিম্যান্ড ফাংশনটা ছিল না। তো এখন এই মাইনাস, এই যে ডিম্যান্ড ফাংশনের যে মাইনাসটা, এই মাইনাসটার কারণে ওখানে মাইনাসটা দিতে হতো। তখন আমাদের কাছে ডিম্যান্ড ফাংশনটা আননোন থাকতো, ওই কারণে আমরা মাইনাসটা দিতাম। যখন তোমরা ডেরিভেটিভ করে করবে, তখন আর তোমাদের কাছে ডিম্যান্ড ফাংশন দেওয়াই আছে, তোমাদের মাইনাস বসাতে হবে না, এমনিই দেখবে মাইনাস চলে আসবে বা প্লাস চলে আসবে, যা আসবে এমনিই আসবে। ওকে, এইবার এটাকে ক্যালকুলেট করো, কত হবে? 0 আর 0 কেটে যাবে, 4কে 12 দিয়ে কাটবো, 3 হবে, -2/3। -2/3 মানে কত? 0.66। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে আশা করি এই আইডিয়াটা এবার ক্লিয়ার হয়েছে যে কী করে আমাদেরকে ডিম্যান্ড ফাংশনের অঙ্ক করতে হবে, ডিম্যান্ড ফাংশনের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কী করে করতে হবে। তাহলে আমি স্টেপগুলোকে একবার রিক্যাপ করিয়ে দিই, কী কী স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে যে তোমাকে ডি কিউ বাই ডিপি বের করতে হবে। ডি কিউ বাই ডিপি মানে কিউ ডি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু পি, সেটা করতে হবে। তারপরে কি করতে হবে? তোমাকে পি জিরোটা বের করতে হবে। পি জিরো কোয়েশ্চেনেই দেওয়া থাকবে, যেটা এখানে রেস 40 দেওয়া আছে। আর তারপরে কি করতে হবে? তোমাকে কিউ জিরো বের করতে হবে। কিউ জিরো কী করে বের করতে হবে? পি জিরোর ভ্যালুটা যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেটাকে তুমি ডিম্যান্ড ফাংশানে বসিয়ে দাও, তাহলে যে ভ্যালুটা বেরোবে সেটা হবে কিউডি এর ভ্যালু। সেই কিউডি এর ভ্যালুটাই হচ্ছে
আলটিমেটলি মানে সেটাই হচ্ছে কিউ জিরো। এবার ফর্মুলায় প্রত্যেকটা জিনিস তোমার কাছে নোন, তো তুমি এবার ডিমান্ড ইলাস্টিসিটি ক্যালকুলেট করতে পারবে। ওকে, ঠিক আছে। আর একটা অঙ্ক আছে, ফাইন্ড আউট প্রাইস ইলাস্টিসিটি অফ গুড এক্স, যেখানে ডিমান্ড ফাংশনটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়ালস টু 15 মাইনাস পি ওয়াই, হ্যাঁ, অ্যান্ড অলসো গিভেন পি ওয়াই ইকুয়ালস টু 2। এটা কিসের অঙ্ক বলো তো আমাকে? ইনকাম ইলাস্টিসিটি। হ্যাঁ, ইনকাম ইলাস্টিসিটি। এখানে ইনকাম কোথায় আছে? আচ্ছা, আগে আমরা একটা নর্মাল অঙ্কই করে নিই আর একটা, তারপরে এটা করব, এটা ক্রস ইলাস্টিসিটির, যাই হোক এটাকে এক্সই ধরে করো দেখি। আমাকে প্রথমে কি করব আমরা, প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ হচ্ছে ফর্মুলাটা লেখো। যে কোনো অঙ্ক করার প্রথম স্টেপ এটাই যে আমাদেরকে ফর্মুলাটা জানতে হবে, নাহলে আমি কীভাবে এগোবো। তারপরে কি ফর্মুলাটা কি আছে? ডি কিউ ডি বাই ডি পি এক্স ইন্টু পি জিরো বাই কিউ জিরো। এখানে পি এক্সটা কি? প্রাইস অফ এক্স, আর কিছুই না, আলাদা কিছুই না। অন্য জায়গায় যেগুলো শুধু পি দেওয়া থাকে, এখানে সেটা পি এক্স দেওয়া আছে, মানে প্রাইস অফ এক্স, যেহেতু এখানে গুডটার একটা নাম দিয়েছে ওরা এক্স বলে, সেই কারণে। এবার প্রথমে আমার কাজ কি হবে? ডি কিউ ডি ডিপি এক্স বের করা, এটা হচ্ছে স্টেপ টু। স্টেপ টু কি? ডি কিউ ডি ডিপি এক্স বের করা। ডি কিউ ডি ডিপি এক্স কীভাবে বেরোবে? যদি আমি এটাকে প্রথমে 15কে ডেরিভেটিভ করব, পি এক্সের রেসপেক্টে 0 হবে। তারপরে এই -5pxকে ডেরিভেটিভ করব, 5টা 5-এর মতো থাকবে, পি এক্সের ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু পি এক্স। তাহলে কত হবে? 1 হবে। তাহলে 0 - 5 × 1 মানে হচ্ছে -5। স্টেপ 3-তে আমরা কি করব? স্টেপ 3-তে আমরা যেটা করব সেটা হচ্ছে পি জিরোটা দেখব। পি জিরো বলতে কি? ইনিশিয়াল প্রাইস। ইনিশিয়াল প্রাইস সবসময় কোশ্চেনে দেওয়া থাকবে, পি এক্স ইকুয়ালস টু 2, যেরকম এখানে দেওয়া আছে। তাহলে সেটাই হচ্ছে ইনিশিয়াল প্রাইস, পি এক্স ইকুয়ালস টু 2, যেটাকে তুমি পি জিরোও বলতে পারো। আর স্টেপ 4-এ কী করবে? স্টেপ 4-এ এই 4টে স্টেপ ফলো করলেই হয়ে যাবে। স্টেপ 4-এ তুমি ওই কিউ জিরোটা বের করবে। কোয়ান্টিটি ডিমান্ড বের করব। হ্যাঁ, পি জিরোটা বেরিয়ে গেছে, এই পোর্শনটা পুরোটা বেরিয়ে গেছে, খালি এই কিউ জিরোটা বাকি আছে। এই কিউ জিরোটা বের করবে। কীভাবে বেরোবে? ডিম্যান্ড ফাংশানে, ডিম্যান্ড ফাংশানটা কত আছে? ডিম্যান্ড ফাংশানটা আছে 15 মাইনাস পি এক্স। 15 মাইনাস 5। এবার এই পি এক্সের জায়গায় ইনিশিয়াল ভ্যালুটা বসিয়ে দাও, পি জিরোটা 2 যেটা, সেটা বসিয়ে দাও। তাহলে 15 - 10 মানে হচ্ছে 5। ওকে, এবার প্রত্যেকটা জিনিস বেরিয়ে গেছে, তুমি জাস্ট এবার ক্যালকুলেট করো। ফর্মুলায় লেখো কি হবে ফর্মুলাটা। ডি কিউ ডি বাই ডিপি এক্স কী বেরোলো? -5। পি জিরো কী বেরোলো? 2। আর কিউ জিরো কী বেরোলো? 5। তাহলে 5 আর 5 কেটে গেল, -2 হচ্ছে অ্যান্সার। ওকে, এর মানে কি? এর মানে হচ্ছে 1 ইউনিট প্রাইস অফ এক্স যদি ইনক্রিজ করে, না 1 ইউনিট না, 1%, সরি, 1% প্রাইস অফ এক্স যদি ইনক্রিজ করে, তাহলে প্রাইস অফ ওয়াই কত পার্সেন্টেজ ডিক্রিজ করবে? 2% প্রাইস অফ ওয়াই ডিক্রিজ করবে। বোঝা গেল? যেহেতু মাইনাসে এসছে, যেহেতু প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডটা মাইনাসে এসছে, তাই আমি কি লিখছি? 1% যদি প্রাইস অফ এক্স ইনক্রিজ করে, তাহলে 2%, প্রাইস অফ ওয়াই কেন লিখেছি, 2% হচ্ছে কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্স ডিক্রিজ করবে। ওকে, যদি এই ভ্যালুটা প্লাসে আসতো, তখন আমাকে কি লিখতে হতো? তখন আমাকে লিখতে হতো 1% প্রাইস অফ এক্স যদি ইনক্রিজ করে,
তাহলে 2% কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্স ইনক্রিজ করবে। ঠিক আছে, দুটো ইন্টারপ্রিটেশন মাথায় রাখবে। একটা হচ্ছে যদি ভ্যালুটা মাইনাসে আসে, একটা হচ্ছে ভ্যালুটা যদি প্লাসে আসে। মাইনাসে আসলে একটা বাড়লে অন্যটা কমবে সেটা বলতে হবে, আর প্লাসে আসলে একটা বাড়লে অন্যটাও বাড়বে সেটা বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্কটা আগেই করিয়ে দিয়েছি, এটা নতুন কিছু নেই। এটা আমি করাচ্ছি না এখন আর, আগের পিডিএফে করানোও রয়েছে। ধরো একটা ডিম্যান্ড ফাংশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। ডিম্যান্ড ফাংশনটা কি দিয়েছি? ডিম্যান্ড ফাংশনটা একটা গুড ওয়াই এর ডিম্যান্ড ফাংশন। ডিম্যান্ড ফাংশনটা কি? ডিম্যান্ড ফাংশনটা হচ্ছে কিউ ইকুয়ালস টু 16 মাইনাস 2py প্লাস 0.04 m। এখানে কিউটা কি? কিউটা হচ্ছে কোয়ান্টিটি ডিম্যান্ড অফ ওয়াই। কিউ ওয়াইও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিউ ওয়াইটা কি? কোয়ান্টিটি ডিম্যান্ড অফ ওয়াই। পি ওয়াইটা কি? পি ওয়াইটা হচ্ছে প্রাইস অফ ওয়াই। আর এমটা কি? এমটা হচ্ছে ইনকাম, ইনকাম অফ দ্য কনজিউমার। যে কনজিউমটা করছে, যে কনজিউমার, তার ইনকাম। ওকে, কি কি বের করতে হবে? আচ্ছা, আরও কিছু জিনিস দেওয়া আছে, যেরকম ধরো ইনিশিয়াল প্রাইস অফ এক্স, ইনিশিয়াল প্রাইস অফ ওয়াই অ্যান্ড ইনকাম, এই তিনটে ইনফরমেশান দেওয়া আছে। ইনিশিয়াল প্রাইস অফ এক্স কী আছে? ইনিশিয়াল প্রাইস অফ এক্স ধরো দেওয়া আছে হচ্ছে 20। ইনিশিয়াল প্রাইস অফ ওয়াই ধরো দেওয়া আছে 25, আর ইনকাম ধরো দেওয়া আছে 3000। তোমাদেরকে কি কি ক্যালকুলেট করতে হবে? তোমাদেরকে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে হবে, তোমাদেরকে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে হবে, আর ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডও ক্যালকুলেট করতে হবে। ওকে, আচ্ছা এবার বলো, আমি যদি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড এখানে ক্যালকুলেট করতে যাই, কোন, এটা কোয়েশ্চেন, ঠিক আছে, ফাইন্ড দিস। আমি যদি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড এখানে ক্যালকুলেট করতে যাই, তাহলে কোন গুডের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বেরোবে? এক্সের বেরোবে না ওয়াইয়ের বেরোবে? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কোন গুডের বেরোবে? ওয়াই এর বেরোবে। খুব সিম্পল, ইকুয়েশনের মধ্যে ওয়াই আছে তো পি ওয়াই আছে, কোয়ান্টিটি ডিম্যান্ড ফাংশনটা ওয়াইয়ের, তো ওয়াইয়েরই বেরোবে। তো ইপিটা কি হবে? ডি কিউ ওয়াই বাই ডি পি ওয়াই ইন্টু পি জিরো বাই কিউ জিরো, বা পি জিরোও লিখতে পারো, কেউ যদি চায় আমি পি ওয়াই লিখবো তাও লিখতে পারো, মানে ইনিশিয়াল ভ্যালু যেটা, পি জিরো বাই কিউ জিরো। আমি পি জিরোই লিখলাম যাতে কনফিউশন না হয় পরে কোনো। এবার ডি কিউ ওয়াই বাই ডিপি ওয়াই কত হবে? কেউ বলো দেখি, শ্রী বলো এখানে, ডি কিউ ওয়াই বাই ডিপি ওয়াইটা বলো। এই যে ডি, এই কিউ ওয়াইটাকে আমরা ডেরিভেটিভ করব হচ্ছে পি ওয়াই এর রেসপেক্টে। প্রথমে কার ডেরিভেটিভ হবে? 16-র ডেরিভেটিভ হবে পি ওয়াই এর রেসপেক্টে, তাই তো? কত হবে 16-র ডেরিভেটিভ হলে? পি ওয়াই এর রেসপেক্টে যদি 16-র ডেরিভেটিভ করি কত হবে? 0 হবে। তারপরে এই পি ওয়াই, টু পি ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে পি ওয়াই এর রেসপেক্টে, টুটা তো আগেই বেরিয়ে আসবে। পি ওয়াই এর রেসপেক্টে পি ওয়াই এর ডেরিভেটিভ হলে কি হবে?
-2। ওকে বলতে দাও। পি ওয়াই এর রেসপেক্টে পি ওয়াই এর ডেরিভেটিভ হলে কি হবে বলো? পি ওয়াই বাই পি ওয়াই। কি হবে তাহলে? এটা কি হয়? 1 হয় না? এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? 1 হয় তো। হুম। তাহলে এটা পি ওয়াই এর রেসপেক্টে পি ওয়াই এর ডেরিভেটিভ করলে কি হবে? 1 হবে। ঠিক আছে? আচ্ছা, আর এখানে কোথাও পি ওয়াই বা এখানে কোথাও পি ওয়াই আছে? 0.04 আছে আর এম আছে, কোথাও পি ওয়াই আছে? না, নেই। তাহলে এই পুরোটার ডেরিভেটিভই 0 হবে। ঠিক আছে, এরকম কোনো ভ্যারিয়েবল এখানে কোনো পি ওয়াই যেহেতু নেই, তো এখানে পুরোটা ডেরিভেটিভই হবে না, পুরোটা ডেরিভেটিভই হবে হচ্ছে 0। তাহলে +0। তাহলে আলটিমেটলি আমি পেলাম কি? পেলাম হচ্ছে 0, এটা 1 হয়ে গেল। তাহলে 0 -2, 2 × 1 মানে কি? -2 +0 মানে -2। আচ্ছা, P0টা কি? P0 হচ্ছে ওয়াইয়ের যে ইনিশিয়াল প্রাইস, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে অলরেডি, এই 25টা, এটা হচ্ছে P0। তাহলে আমি P0টা বসাবো, কত সেটা? 25। Q0টা কী করে বেরোবে? Q0টা কী করে বেরোবে বলো? 16 - 2 × PY ভ্যালুটা বসে যাবে তৈরি। পি ওয়াই এর ভ্যালুটা বসলো, আর ওরম করেই তো বেরিয়ে যাবে। PY ভ্যালু কত বেরিয়েছে? হ্যাঁ, আর এমটার কি করব সেটাই জিজ্ঞেস করছি। কি ভ্যালুটা? এমটার ভ্যালুটা কি বসাবো? তিনটা ভ্যালু কোথায় বসবে? মানে তুমি যে বলছো পি ওয়াই এর ভ্যালুটা ডিম্যান্ড ফাংশনে বসিয়ে দিলেই Q0টা বেরিয়ে যাবে, তাই তো? হুম। তাহলে এমটাও কি বসাতে হবে ডিম্যান্ড ফাংশনে, সেটাই জিজ্ঞেস করছি। বসাতে হবে তো স্যার। এমটাও কিন্তু ডিম্যান্ড ফাংশনে বসাতে হবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। মানে এখানে এমটা আছে বলে বসাতে হচ্ছে, আগেরগুলোই ছিল না তাই বসাচ্ছিলাম না। তো আমাকে যদি Q0 ক্যালকুলেট করতে হয়, Q0 ক্যালকুলেট করার জন্য আমি কিন্তু এম এর ভ্যালুটাও বসাবো, আর আলটিমেটলি আমি কিন্তু পি ওয়াই এর ভ্যালুটাও বসাবো। তাহলে Q0টা কী হবে? ডিম্যান্ড ফাংশানটা অনুযায়ী লেখো, ডিম্যান্ড ফাংশানটা কী আছে? 16 - 2py, 16 - 2py, কিন্তু পি ওয়াইয়ের জায়গায় বসে যাবে 25। তাহলে 2 × 25। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে 0.04 × এম, 0.04 বসাও, আর এম এর জায়গায় কত বসিয়ে দেবে? এম এর জায়গায় বসিয়ে দেবে 3000। ব্যাস, এবার স্যার 86। 86। তাহলে এবার আমার ফর্মুলায় যা যা প্রয়োজন আমি সব কিছু পেয়ে গেছি। P0 পেয়ে গেছি, Q0 পেয়ে গেছি, DQY DPY পেয়ে গেছি। DQY DPY এর জায়গায় -2 বসাবো, আর P0 জায়গায় বসাবো 25, Q0 জায়গায় বসাবো 86। দেখো কত হয় এটা। -0.58। -0.58। হ্যাঁ। তার মানে এর ইন্টারপ্রিটেশনটা কী হবে? এর ইন্টারপ্রিটেশনটা হবে যে
প্রাইস যদি 1% চেঞ্জ হয়, প্রাইস যদি 1% চেঞ্জ হয় বলবো না, প্রাইস যদি 1% বাড়ে তাহলে কোয়ান্টিটি ডিম্যান্ড 0.58% কমবে। বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এক্সের প্রাইস যদি 1% বাড়ে তাহলে এক্স না সরি ওয়াই, এটা ওয়াইয়ের প্রাইস যদি 1% বাড়ে তাহলে ওয়াইয়ের ডিম্যান্ড 0.58% কমবে। এটা যদি প্লাসে আসতো, +0.58 যদি আসতো কোনোভাবে অ্যান্সারটা, তখন লিখতাম যে ওয়াইয়ের প্রাইস যদি 1% বাড়ে তাহলে ওয়াইয়ের যে ডিম্যান্ড সেটাও 0.58% বাড়বে। ওকে, আচ্ছা এবার নেক্সট হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। এখান থেকে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডটাও ক্যালকুলেট করতে বলেছে। তো ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কীভাবে ক্যালকুলেট করব, ইওয়াই যেটা, ইওয়াই এর ফর্মুলা কি? রিয়া বলো ইওয়াই এর ফর্মুলা কি? QY by PY into P into Q. হ্যাঁ, ডিকিউ QY by PY into P into P. QY by PY into P by Q. এটা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের ফর্মুলা। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের ফর্মুলা হচ্ছে ডিকিউওয়াই বাই ডিওয়াই। ইনকাম ইলাস্টিসিটি, ইনকামের রেসপেক্টে ডিম্যান্ডের কতটা চেঞ্জ হচ্ছে সেটা বের করছি, তো ডেরিভেটিভটা ওয়াইয়ের রেসপেক্টে হবে না। আর ফর্মুলা তো করেছো আগে, ওয়াই বাই কিউ ওয়াই বা ওয়াই বাই কিউ জিরো। ফর্মুলাটা নিয়ে কারোর কোনো ডাউট থাকলে প্রিভিয়াস জিনিসগুলো কিন্তু তোমরা তার মানে পড়োনি এখনও। ডিকিউওয়াই বাই ডিওয়াই ইন্টু ওয়াই বাই কিউ জিরো, এটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের ফর্মুলা। এবার ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের ফর্মুলা যদি আমাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে আগে আমাকে কি করতে হবে, ডিকিউওয়াই বাই ডিওয়াই বের করতে হবে, মানে পুরো ফাংশনটাকে ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। কিউওয়াইটাকে আগে একবার নিচে লিখে দিই, তাহলে এটাকে কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, দেখো বলেছে ডিকিউওয়াই বাই ডিওয়াই, মানে এটাকে এই ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা ওয়াইটা এখন অ্যাকচুয়ালি কী ছিল ওখানে, ওয়াইটা মনে আছে কী ছিল তোমাদের? এই ওয়াইটা কী বলো তো? Income. ইনকাম। তাহলে ফর্মুলাটাকে, ইনকাম ছিল। হ্যাঁ চেঞ্জ ইন ইনকাম ছিল। তাহলে ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি, ফর্মুলাটাকে আমি যদি ডিকিউ ওয়াই বাই ওয়াই না লিখে আমাকে এটাকে এম লিখতে হবে কিন্তু, ঠিক আছে, কারণ এখানে ভ্যারিয়েবলটা ইনকামটা এখানে এম দিয়ে দেওয়া আছে। যদি ওয়াই দিয়ে দেওয়া থাকতো তখন ওয়াই লিখতাম, কিন্তু এখানে যেহেতু ইনকামটা এম দিয়ে লেখা আছে তো এম দিয়ে ডেরিভেটিভটা করতে হবে। ঠিক আছে, এইবার ডিকিউওয়াই বাই ডিএম কী হবে, এই পুরোটাকে যদি এম এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় কী হবে, এর ডেরিভেটিভ 0 কারণ এতে এম নেই, এর ডেরিভেটিভও 0 কারণ এখানে এম নেই, এখানে এম আছে, 0.04টা আলাদা থাকবে, খালি এম এর ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু এম। এম এর ডেরিভেটিভ যদি এম এর রেসপেক্টেই হয় তাহলে 1 হবে, মানে 0.04 ইন্টু 1 মানে হচ্ছে 0.04 হলো। আর কি জিনিস লাগবে আমার, এম লাগবে, এম কোয়েশ্চেনে দেওয়াই আছে, এম কত দেওয়া আছে 2000, 2000 না 4000 না 5000 কত আছে এম, 3000 সরি 3000। আর কিউ জিরো কত দেওয়া আছে কোয়েশ্চেনে, কিউ জিরো কোয়েশ্চেনে দেওয়া নেই, কিন্তু কিউ জিরোটা আমরা বের করে রেখেছিলাম একটু আগেই। কিউ জিরোটা কত বের করে রেখেছিলাম দেখো, মানে ওই পি ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে আর এম এর ভ্যালুটা বসিয়ে 86। এই যে কিউ জিরোর ভ্যালুটা বের করে রেখেছি, কী বসিয়ে বের করেছি আমরা, ওই পি ওয়াইয়ের ভ্যালুটা 25 বসিয়ে দিয়েছি আর ইনকামের ভ্যালুটা 3000 বসিয়ে কিউ জিরোটা বের করে রেখেছিলাম। তাহলে কত হচ্ছে এটা 86। এবার জাস্ট ফর্মুলায় বসিয়ে দাও,
ডিকিউআই বাই ডিএম এর জায়গায় 0.04, আর এম এর জায়গায় কত 3000, আর কিউ জিরোর জায়গায় 86, কত হচ্ছে ক্যালকুলেট করো। 1.4. 1.4, তাই তো? পজিটিভে এসছে, তাই তো? যেহেতু এটা পজিটিভে এসছে, এর কি ইন্টারপ্রিটেশন আমি লিখব? এর ইন্টারপ্রিটেশন লিখব যে 1% যদি ইনকাম চেঞ্জ হয়, ইনকাম মানে এম, 1% ইনকাম যদি চেঞ্জ হয় বা 1% ইনকাম যদি বাড়ে, তাহলে 1.4% ডিম্যান্ড বাড়বে। কিসের ডিম্যান্ড? ওয়াইয়ের ডিম্যান্ড। যদি এটা নেগেটিভে আসতো তখন কি লিখতাম? 1% ইনকাম যদি বাড়ে, 1.4% ডিম্যান্ড অফ ওয়াই কমবে। নেগেটিভে আসেনি তো, নেগেটিভটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আচ্ছা, এখানে আগেরগুলোই ইন্টারপ্রিটেশন যখন লিখছিলাম বলছিলাম যে প্রাইস বাড়লে ডিম্যান্ড বাড়ছে। এটা যেহেতু ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, এখানে কিন্তু ইন্টারপ্রিটেশনে আমাকে বলতে হবে 1% ইনকাম বাড়লে কতটা ডিম্যান্ড বাড়ছে বা কতটা ডিম্যান্ড কমছে। ঠিক আছে? তো সেই ইন্টারপ্রিটেশনগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড হলে প্রাইস বাড়লেই ডিম্যান্ড বাড়ছে বা কমছে, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড হলে ইনকাম বাড়লে ডিম্যান্ড বাড়ছে বা কমছে। ওকে? আর ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডটা এবার করতে হবে। ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, তার কি ফর্মুলা? তার ফর্মুলাটা হচ্ছে ডি কিউ ওয়াই, তার ডেরিভেটিভ হবে পিএক্স এর রেসপেক্টে ইন্টু পিএক্স বাই কিউ এক্স। ফর্মুলার চ্যাপ্টারগুলো কিন্তু দেখবে ভালো করে, নাহলে কিন্তু এগুলো গোলাবে। প্রথমে ডি কিউআই মানে কিউআইটাকে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। যে কিউআইয়ের ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটাকে পিএক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, ইকুয়েশনটা একটা পিএক্স এর পার্টও থাকতে হবে তার জন্য। ঠিক আছে, এটা ক্রস ইলাস্টিসিটি বাদ দাও, এটাই হবে না, কারণ এটা পিএক্স এর পার্টই দেওয়া নেই কোনো, 0 চলে আসবে এটা। ক্রস ইলাস্টিসিটিতে আমি আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি, এখানে নিচে করিয়ে দিচ্ছি সেটা। ওটা ওই অবধি, ওটাতে দুটোই বের করেছে, দুটোই থাক। ধরো ডিমান্ড ফাংশনটা দেওয়া আছে হচ্ছে কিউডি ইকুয়ালস টু 100 মাইনাস 5px। এটা হচ্ছে এক্স এর ডিমান্ড ফাংশন, বা আমি বলতে পারি যে এক্স আর ওয়াই দুটোরই ডিমান্ড ফাংশন, দুটোর প্রাইস একসাথেই রিলেটেড আছে এখানে। এই ডিমান্ড ফাংশনের মধ্যে দুটোই প্রাইসই আছে, এক্সেরও আছে ওয়াইয়েরও আছে। তো আরেকটা হচ্ছে মাইনাস 2py। ওকে, এবার যদি তোমাকে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্যালকুলেট করতে হয়, আমি জাস্ট তোমাকে কি বলে দিয়েছি? আমি জাস্ট বলে দিয়েছি যে পিএক্স, ইনিশিয়াল পিএক্স দেওয়া আছে 10, 10 না 2 ধরো, ইনিশিয়াল পিএক্স 2 দেওয়া আছে, ইনিশিয়াল পিওয়াই মানে প্রাইস অফ ওয়াই দেওয়া আছে 3, আর আর কিছু নেই, আর কিছু লাগবে না, দ্যাট ইজ ইনাফ। এবার তোমাকে জাস্ট কী বের করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে যে ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বের করো। ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বলতে এক্সের প্রাইস চেঞ্জ হলে ওয়াইয়ের ডিম্যান্ড কতটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তো এটা যদি তোমাকে করতে হয়, কি ফর্মুলা অ্যাপ্লাই করবে? ডি কিউ ওয়াই, ডি কিউ, এটা ওয়াই লেখো, ডি না লিখে ওয়াই লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। ডি কিউ ওয়াই বাই ডিপিএক্স ইন্টু পিএক্স বাই কিউএক্স। দ্যাট
তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে, এই পুরো ইকুয়েশনটাকে কিউ ওয়াইটাকে কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, পি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। পি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে, 100কে যদি পি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি কত হবে 0, -5 পি এক্সকে পি এক্সের রেসপেক্টে করলে কী হবে -5, আর 2 পি ওয়াইকে পি এক্সের রেসপেক্টে করলে কী হবে 0, কারণ ওখানে পি এক্স নেই, তাহলে 0 হলো। তাহলে ডি কিউ ওয়াই বাই ডি পি এক্স কত হচ্ছে -5। পি এক্সের ভ্যালুটা কোয়েশ্চেনে দেওয়া আছে, ইনিশিয়াল ভ্যালু যেটা কত দেওয়া আছে 2, আর কিউ এক্সের ভ্যালুটা, এই কিউ এক্সের ভ্যালুটা, এটা কিউ এক্স না সরি কিউ ওয়াই হবে, ধরো এই কিউ ওয়াইয়ের ভ্যালুটা আমাকে বের করতে হবে। কিউ ওয়াইয়ের ভ্যালুটা কী করে বের করব, ঠিক যেরকম ডিম্যান্ড ফাংশানগুলোয় পি এক্সের ভ্যালু বসাচ্ছিলাম আগে, এখানে ডিম্যান্ড ফাংশানটায় পি এক্সের ভ্যালুও বসাবো আর পি ওয়াইয়ের ভ্যালুও বসাবো। পি এক্সের জায়গায় এই 2 বসাবো আর এই পি ওয়াইয়ের জায়গায় এই 3 বসাবো। তাহলে কত হলো 100 - 10 - 6 মানে 84, 84। ওকে, এবার জাস্ট বসিয়ে দাও, ডি কিউ ওয়াই বাই ডি পি এক্স কত -5, পি এক্সের ভ্যালু কত বেরিয়েছে, পি এক্সের ভ্যালু কোয়েশ্চেনে ইনিশিয়াল দেওয়া ছিল 2, আর কিউ ওয়াইয়ের ভ্যালু কী হয়েছে বের করতে হয়েছে, পি এক্স আর পি ওয়াই বসিয়ে কিউ ওয়াইয়ের ভ্যালু বের করতে হয়েছে 84, 2/84 মানে 1/42 -5/42 কত হচ্ছে দেখো এটা 0.11 -0.11, তাহলে 9.12 হবে। ঠিক আছে 1 থাক, যাই হোক ওটা ফ্যাক্টর না। এবার আমি কি বলতে পারি তাহলে, আমি এখান থেকে বলতে পারি যে আমরা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করেছি ওয়াইয়ের, তার মানে আমরা বলতে পারি যে প্রাইস অফ এক্স যদি 1% বাড়ে, তাহলে যেহেতু এটা নেগেটিভে এসছে, ইন্টারপ্রিটেশনটা নেগেটিভে এসছে যেহেতু, তো আলটিমেটলি কোয়ান্টিটি ডিমান্ড অফ ওয়াই 0.11% কমবে। ঠিক আছে, প্রাইস অফ এক্স যদি 1% বাড়ে তাহলে কোয়ান্টিটি ডিমান্ড অফ ওয়াই 0.11% কমবে। তাহলে এটা কোন টাইপের গুড, এটা কি কমপ্লিমেন্টারি গুড না সাবস্টিটিউট গুড, যে একটার প্রাইস বেড়ে যাচ্ছে অন্যটার ডিমান্ড কমে যাচ্ছে? কমপ্লিমেন্টারি গুড, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে কোয়েশ্চেনে বলে দিত যে ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বের করো কিসের, গুড এক্সের ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বের করো, তখন ফর্মুলাটা কিন্তু পাল্টে যেত। আশা করি সেটা আগের দিন থেকে মনে আছে তোমাদের। যদি বলতো যে ক্রস ইলাস্টিসিটি অফ গুড এক্স, এটা তো গুড ওয়াইয়ের বের করলাম, গুড এক্সের ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বের করো, তখন কি করতে, তখন ফর্মুলাটা লিখতে ডি কিউ এক্স বাই ডিপিএক্স, এই ডিপিওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। ঠিক আছে, তো সেগুলো করার জন্য যা যা ইনফরমেশান দরকার, পি ওয়াইও তোমার কাছে আছে, কিউ এক্সও তোমার কাছে রয়েছে, মানে কিউ এক্সটা তো তোমাকে বের করে নিতে হবে। তখন এটাকে আর ওয়াইয়ের ডিম্যান্ড ফাংশন ধরবে না, এটাকে এক্সের ডিম্যান্ড ফাংশন ধরে করবে। এই জায়গাটা অ্যাকচুয়ালি কী হয়, এই জায়গাটা তোমাদের ডি লিখে রাখা উচিত, কিন্তু যখন যেটা ডিম্যান্ড ফাংশন বের করছো এটাকে তখন সেটা ধরে নিয়ে করতে পারো, জাস্ট তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু দুটোরই ডিম্যান্ড ফাংশন, ওয়াইয়েরও ডিম্যান্ড ফাংশন এটা, এক্সেরও ডিম্যান্ড ফাংশন এটা, দুটোর মিলিয়ে এই ডিম্যান্ড ফাংশনটা এসছে। আর তাহলে পি ওয়াইও তোমাদের কাছে নোন আছে, কিউ এক্সটা তোমরা এখান থেকে পি এক্স আর পি ওয়াইয়ের ভ্যালু বের করে তোমরা এখান থেকে কিউ এক্সটা বের করে নিতে পারবে। ঠিক আছে, আর ডি কিউ এক্স বাই ডিপি এক্স কীভাবে বেরোবে, এই পুরোটাকে পি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে বেরিয়ে যাবে, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার।
যদি আমি অনেকগুলো অঙ্ক পাঠাবো, ওগুলো করো, দেখো কোথাও আটকে গেলে তখন আবার বলে দেবো। আচ্ছা, নেক্সট যেটা পাচ্ছে সাপ্লাই ইলাস্টিসিটিটা আমরা এখনও করিনি। সাপ্লাই ইলাস্টিসিটিটা কি? জাস্ট সেম অ্যাজ ডিম্যান্ড ইলাস্টিসিটি। ডিম্যান্ড ইলাস্টিসিটিতে আমরা কি পড়েছিলাম? চেঞ্জ ইন ডিম্যান্ড ডিউ টু চেঞ্জ ইন প্রাইস। এখানে খালি একটাই জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে চেঞ্জ ইন সাপ্লাই। সাপ্লাইয়ে কতটা চেঞ্জ হচ্ছে প্রাইসের জন্য, সেটাই হচ্ছে ইলাস্টিসিটি অফ সাপ্লাই। আর একটু স্পেসিফিক্যালি বলতে গেলে আমরা পার্সেন্টেজের রেসপেক্টে বলবো যে পার্সেন্টেজ চেঞ্জ ইন সাপ্লাই ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। অর্থাৎ 1% যদি প্রাইস চেঞ্জ হয়, 1% প্রাইস যদি চেঞ্জ হয়, সাপ্লাই কতটা চেঞ্জ হবে। 1% প্রাইস যদি চেঞ্জ হয়, সাপ্লাই কত পার্সেন্ট চেঞ্জ হবে, এটাই হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। ওকে, সাপ্লাইয়ের ক্ষেত্রে ওই ইনকাম ইলাস্টিসিটি, ক্রস ইলাস্টিসিটি ওরকম ব্যাপারগুলো থাকে না ওইভাবে, মানে ডাইরেক্টলি থাকে না। তো সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা জাস্ট প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইটাই পড়বো, যে 1% প্রাইস চেঞ্জ হলে সাপ্লাই কতটা চেঞ্জ হয়। 1% প্রাইস যদি চেঞ্জ হয়, সাপ্লাই কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। যদি 1% প্রাইস চেঞ্জ হওয়ায় সাপ্লাই 3% চেঞ্জ হয়, তাহলে সাপ্লাই ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড হচ্ছে 3, সাপ্লাই ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে 3, বা প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই হচ্ছে 3। যদি সাপ্লাই 1%, এই প্রাইস 1% চেঞ্জের কারণে সাপ্লাই 6% চেঞ্জ হয়, তাহলে আমরা বলবো যে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই হচ্ছে 6। ঠিক আছে, এরকমই ব্যাপারটা। এবার পার্সেন্টেজ মেথডে আমরা এটাকে করে দেখি। তো ধরো প্রাইস হচ্ছে 10 আর সাপ্লাই হচ্ছে 2, মানে যখন 10 টাকা দাম তখন 2 ইউনিট সাপ্লাই করছে, প্রডিউসাররা 2 ইউনিট সাপ্লাই করছে। দাম বেড়ে 15 টাকা হয়ে গেল, প্রডিউসাররা এখন 3 ইউনিট সাপ্লাই করছে। হলো, তো আমাকে কী বের করতে হবে? আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে প্রাইসের কত পার্সেন্ট চেঞ্জ হলো আর সাপ্লাইয়ের কত পার্সেন্ট চেঞ্জ হলো। তো আমি প্রথমে কী বের করেছি? পার্সেন্টেজ ইনক্রিজ ইন প্রাইস। প্রাইসের কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে সেটা আমি অঙ্ক করে বের করতে চাইছি। পার্সেন্টেজ ইনক্রিজের ফর্মুলা কি? কতটা চেঞ্জ হয়েছে ডিভাইডেড বাই ইনিশিয়াল, মানে প্রথমে কি ছিল, ইন্টু 100। তো দেখো প্রাইস কতটা চেঞ্জ হয়েছে, আগে 10 ছিল এখন হয়ে গেছে 15, তাহলে কতটা চেঞ্জ হয়েছে? 5। ইনিশিয়াল প্রাইস কত ছিল? প্রথমে কত ছিল? 10, তাহলে 10 লিখব, ইন্টু 100, মানে পার্সেন্টেজ চেঞ্জ কত হয়েছে? 50%। ওকে, 50% প্রাইসে ইনক্রিজ হয়েছে। তারপরে আমি দেখতে চাইছি সাপ্লাই কতটা বেড়েছে, সাপ্লাই কত পার্সেন্ট বেড়েছে। তার জন্য আমি সাপ্লাইয়ে কতটা চেঞ্জ হয়েছে সেটাকে নেব, ডিভাইড করব যে ইনিশিয়াল সাপ্লাই প্রথমে কত ছিল, ইন্টু 100। সাপ্লাইয়ে কতটা চেঞ্জ হয়েছে? সাপ্লাইয়ে চেঞ্জ হয়েছে হচ্ছে 2 থেকে 3, মানে 1 বেড়েছে। প্রথমে কত ছিল? 2 ছিল, ইন্টু 100, মানে এটাও 50%। নাম্বারগুলো ওইভাবে নিয়েছি যে 50% করেই আসছে, যাই হোক। তাহলে ডিউ টু চেঞ্জ ইন প্রাইস, সাপ্লাই চেঞ্জ ডিউ টু, আচ্ছা প্রাইসে কত পার্সেন্ট চেঞ্জ হলো? 50% তো? তাড়াতাড়ি বলো, প্রাইসে কত পার্সেন্ট চেঞ্জ হলো? 50% তো নাকি? হ্যাঁ। সাপ্লাইয়ে কত পার্সেন্ট চেঞ্জ হলো? 50%ই। নর্মালি এরকম হয় না, তাও। এবার আমি কি লিখতে পারি? ডিউ টু 50% চেঞ্জ, মানে ডেল্টা, ডিউ টু 50% চেঞ্জ ইন প্রাইস, সাপ্লাই চেঞ্জ 50%, এই কথাটা কি লেখা যেতে পারে? এবার প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইটা কি বলে, যে 1% প্রাইসে চেঞ্জ হলে সাপ্লাই কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে সেটা লেখো। তাহলে এখানে তো আমার 50% প্রাইসে চেঞ্জ হলে সাপ্লাই 50% চেঞ্জ হচ্ছে সেটা বের করলাম। ঐকিক নিয়ম যদি অ্যাপ্লাই করি এটাতে, তাহলে কি লিখতে পারি, যে 1% চেঞ্জ হলে বের করে নাও, 50% প্রাইস চেঞ্জ হলে সাপ্লাই 50% চেঞ্জ হচ্ছে, তাহলে 1% প্রাইস চেঞ্জ হলে সাপ্লাই কত পার্সেন্ট চেঞ্জ হবে? 50/50%, মানে 1%। ঠিক আছে, তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইটা কি হবে? প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইকে আমরা ইএস দিয়ে লিখি, সেটার ভ্যালু কি হবে? 1।
হলো? বলো এই অবধি বোঝা গেছে? তাহলে আমি নিউমেরিক্যাল করিয়ে দেবো এবার। আচ্ছা আচ্ছা, নিউমেরিক্যালের জন্য আমি কিছু লিখে রাখিনি, লিখলাম মনে হলো পার্সেন্টেজ মেথডটা। আচ্ছা, তোমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড পড়ে নিয়েছো মানে তোমরা প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইও পারবে। খুব বেসিক যেটা, যে ধরো ইনিশিয়াল প্রাইস P0, প্রাইস বেড়ে হলো P1, আর কোয়ান্টিটি সাপ্লাই করতো ইনিশিয়ালি Q0, এখন কোয়ান্টিটি সাপ্লাই বেড়ে হয়েছে QS। এবার প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের ফর্মুলাটা কি? ঠিক যেরকম প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডে করেছিলে, অর্থাৎ মাইনাস দিতে প্রথমে, তারপরে দাগ দিতে, উপরে কি লিখতে, কত পার্সেন্ট কোয়ান্টিটি ডিম্যান্ডের চেঞ্জ হয়েছে। এখানে লিখবে কি, কত পার্সেন্ট কোয়ান্টিটি সাপ্লাইয়ের চেঞ্জ হয়েছে। মানে এটা ধরো Q1ই লিখি, QS না, Q1 মাইনাস Q0 বাই Q0। ঠিক ওই পার্সেন্টেজ চেঞ্জ ইন সাপ্লাই, দেখো পার্সেন্টেজ চেঞ্জ ইন সাপ্লাইয়ের ফর্মুলাটা যেটা, চেঞ্জ ইন সাপ্লাই বাই ইনিশিয়াল সাপ্লাই ইন্টু 100। এগুলো ডিম্যান্ডের পার্টে কিন্তু তোমরা একবার করে নিয়েছো। Q1 মাইনাস Q0 বাই Q0 ইন্টু 100। এটার মানে কি, সাপ্লাই কতটা বাড়লো সেটা হচ্ছে Q1 মাইনাস Q0, প্রথমে সাপ্লাই কত ছিল ইনিশিয়াল সাপ্লাই সেটা হচ্ছে Q0, ইন্টু 100 কেন করছি, পার্সেন্টেজ করার জন্য। আর এটাকে ডিভাইড করব কত দিয়ে, কত পার্সেন্ট প্রাইসে চেঞ্জ হয়েছে সেটা। প্রাইসে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে তার জন্য কি করতে হবে, প্রাইস কতটা বেড়েছে সেটা বের করতে হবে, মানে P1 মাইনাস P0। তারপরে ভাগ করতে হবে কত দিয়ে, প্রাইস আগে কত ছিল সেটা দিয়ে, মানে P0, ইন্টু করব কত, 100। 100 কেটে যাবে, কি পড়ে থাকবে, Q1 মাইনাস Q0 বাই Q0 ডিভাইডেড বাই P1 মাইনাস P0 বাই P0। এটাকে যদি মডিফাই করি কি হবে, Q1 মাইনাস Q0 বাই Q0 ডিভাইডেড বাই P1 মাইনাস P0 বাই P0। ঠিক যেরকম ডিম্যান্ডের ক্ষেত্রে করেছি, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের ক্ষেত্রে করেছি প্রাইস ইলাস্টিসিটি, সেরকমই। তারপরে ডিভিশনটাকে উল্টে দেবো, কী হবে, ডিভিশনটাকে উল্টে আমরা মাল্টিপ্লিকেশান করে দেবো, তাহলে এটা উল্টে যাবে, P0 বাই P1 মাইনাস P0 হয়ে যাবে। তারপরে কি করব, জাস্ট একসাথে রেখে দেবো, Q1 মাইনাস Q0টাকে একসাথে রাখবো, আর P1 মাইনাস P0টাকে একসাথে রাখবো, ইন্টু করব কি দিয়ে, P0 বাই Q0 দিয়ে। Q1 মাইনাস Q0 মানে কি, কোয়ান্টিটি সাপ্লাইয়ে কতটা চেঞ্জ হয়েছে, তো সেটাকে আমরা ডেল কিউ দিয়ে লিখতে পারি। আর P1 মাইনাস P0 মানে কি, প্রাইসে কতটা চেঞ্জ হয়েছে, তো সেটাকে আমরা ডেল পি দিয়ে লিখতে পারি, ইকুয়ালস টু P0 বাই Q0। ফর্মুলাটা যদি ডিম্যান্ড ফাংশান দেওয়া থাকে তখন আর ডেল লিখবে না, তখন ডেলের জায়গায় কি লিখবে, ডি লিখবে, ডি কিউ বাই ডিপি ইন্টু P0 বাই Q0। ঠিক আছে, ফর্মুলাটার ডিরাইভেশন বোঝা গেছে। দুটো নিউমেরিক্যাল তাড়াতাড়ি করাবো, বলো ফর্মুলা ডিরাইভেশন বোঝা গেছে। হ্যাঁ। এবার ধরো প্রাইস দেওয়া আছে হচ্ছে, প্রথমে প্রাইস ধরো দেওয়া আছে হচ্ছে 30 রুপিস, আর কোয়ান্টিটি সাপ্লাই হতো মানে Q0 ধরো হতো হচ্ছে 2000 ইউনিট। প্রাইসটা বেড়ে গেল, প্রাইসটা বেড়ে কত হয়ে গেল, প্রাইসটা বেড়ে 50 হয়ে গেল, আর কোয়ান্টিটি সাপ্লাইটা এখন বেড়ে হয়ে গেছে 2700 ইউনিট। তাহলে কি করে বের করব, ইলাস্টিসিটি অফ সাপ্লাই বা প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই, যেটাকে ইএস বলছি, কি করে বের করব, তার জন্য তোমাকে জাস্ট ফর্মুলাটা ফলো করতে হবে। Q1 মাইনাস Q0 কত, Q1 মাইনাস Q0 হচ্ছে 700, P1 মাইনাস P0 কত, বাই 20 ইন্টু কত হচ্ছে P0 বাই Q0,
P0 বাই Q0, P0 কত 30, 30/2000 কাটাকুটি। তাহলে এটা হচ্ছে 21/20, 21/20 করলে কত হয় 1.05, ভুলও করতে পারি, দেখে নিও। তো এইটা হচ্ছে ইলাস্ট্রিসিটি অফ সাপ্লাই। এর ইন্টারপ্রিটেশন কি? এর ইন্টারপ্রিটেশন হচ্ছে যে 1% প্রাইস যদি চেঞ্জ হয় বা প্রাইস যদি বাড়ে, সাপ্লাই কত পার্সেন্ট বাড়বে? 1.05%। লাস্ট যেটা আছে সাপ্লাই ফাংশন, সাপ্লাই ফাংশনটা যেরকম আমরা ডিম্যান্ড ফাংশন করেছিলাম সেরকমই সাপ্লাই ফাংশনও হয়। সাপ্লাই ফাংশনটা কিভাবে লিখি আমরা? QS ইকুয়ালস টু A S minus D A প্লাস বিপি। ডিম্যান্ড ফাংশন কীভাবে লিখেছিলাম? ডিম্যান্ড ফাংশন লিখেছিলাম QD ইকুয়ালস টু A মাইনাস বিপি। এখানে মাইনাস কেন বসেছিল? কারণ আগের দিন বলেছিলাম মনে আছে যে প্রাইস আর ডিম্যান্ডের মধ্যে নেগেটিভ রিলেশনশিপ, তাই এখানে মাইনাসটা বসে। আগের দিন এগুলো এক্সপ্লেনে করিয়েছিলাম, কিন্তু এক্সপ্লেন করে হয়ে গেছিলো। এবার এখানে তাহলে প্লাস কেন বসেছে? কারণ প্রাইস আর কোয়ান্টিটি সাপ্লাইয়ের মধ্যে পজিটিভ রিলেশনশিপ, ল অফ সাপ্লাই, যে প্রাইস বাড়লে প্রডিউসাররা সাপ্লাই বাড়িয়ে দেয়, কোনো জিনিসের প্রাইস কমে গেলে প্রডিউসাররা সাপ্লাই কমিয়ে দেয়। তো এইটা হচ্ছে ল অফ সাপ্লাই। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেও করতে পারি। এবার ধরো এই ফর্মুলাটা তোমার কাছে দেওয়া আছে, QS ইকুয়ালস টু 2 + 5P। তোমার কাছে ইনিশিয়াল প্রাইসটাও দেওয়া আছে। ইনিশিয়াল প্রাইস কি দেওয়া আছে? ধরো 20। এবার বলা হচ্ছে প্রাইস ইলাস্ট্রিসিটি অফ সাপ্লাই ক্যালকুলেট করো। কীভাবে করবে? প্রথমে ফর্মুলাটা লিখবে DQS বাই DP ইন্টু P0/Q0। QSকে যদি আমি P এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? অনলি 5টা পাবো। এটা আশা করি এখন পরিষ্কার হয়ে গেছে। DQSকে তুমি যদি P এর রেসপেক্টে ডেরিভেটিভ করো কত হবে? 2 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, 5P এর ডেরিভেটিভে P এর ডেরিভেটিভটা 1 হবে, 5টা খালি পড়ে থাকবে, তাহলে 5 হলো। P0-র জায়গায় কত বসবে? কোয়েশ্চেনে দেওয়াই আছে 20। আর Q0টা কী করে বের করে? Q0টা তো বললাম, P0টা বসিয়ে Q0টা বের করে, ঠিক যেরকম ডিম্যান্ডের ক্ষেত্রে করেছি। 102 Q0 কীভাবে বেরোবে? P0টা ফর্মুলায় বসিয়ে দাও, মানে 2 + 5-এর 5, আর P এর জায়গায় কত বসাবে? P এর জায়গায় 20 বসাবে, তাহলে 102। আচ্ছা, তাহলে এখানে Q0-র জায়গায় 102 বসাও, কাটাকুটি করো, এটাকে কত হচ্ছে? দেখো এটা করলে কত হচ্ছে? 100/102 মানে হচ্ছে 0. যেটা হবে 0.9। এবার এর ইন্টারপ্রিটেশান কি? এর ইন্টারপ্রিটেশান, এটা কিন্তু পজিটিভ সাইন এসছে, কোনো নেগেটিভ সাইন কিন্তু নেই। এর সোজাসুজি ইন্টারপ্রিটেশান, আর ইন্টারপ্রিটেশানটা খুব সহজ, যে 1% যদি প্রাইস বাড়ে তাহলে সাপ্লাই কতটা বাড়বে? সাপ্লাইও 0.9% বাড়বে। ঠিক আছে, ব্যাস এটা হলো। দাঁড়াও একটুখানি এবার।